আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভারতীয় গণমাধ্যম ভয়ঙ্করভাবে বাংলাদেশের বিরুদ্ধে লেগেছে মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এতে দুই দেশের স্বাভাবিক সম্পর্ক নষ্ট হচ্ছে। দুপুরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন। সীমান্তে হত্যা নিয়েও ভারতের কঠোর সমালোচনা করেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। ভারত বাংলাদেশ সম্পর্ক বিষয়ক সেমিনারে বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণায় উষ্মা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয়দের মিথ্যাচারের বিপরীতে দেশের গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আমরা জানি যে এটা কিন্তু প্রচুর ওই যে ট্রুথ চেক করার যে ব্যবস্থা আছে, সেখানে কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে, আরেকটু বেশি কাভারেজ দিতে পারে। যখন একটা স্টেটমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হয়, সেটা কিন্তু প্রথম পেজেই আসা উচিত। বাংলাদেশ কোনো দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি নয় উল্লেখ করে তৌহিদ হোসেন হুঁশিয়ারি দেন, জাতীয় স্বার্থে কোনো দেশকেই ছাড় দেওয়া হবে না। সীমান্তে ভারতীয়দের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। পৃথিবীর একমাত্র সীমান্ত, যেটা যে দেশ দুটো দেশ যুদ্ধরত না, অথচ যেখানে মানুষকে গুলি করে মারে, পৃথিবীর তার কোথাও এটা। কাজে এটাকে অবশ্যই ভারতকে অবশ্যই এই জিনিসটা দেখতে হবে। এটা একটা শক্ত প্রতিবন্ধকতা এবং এটা খুব সহজে দূর করা সম্ভব। জাতীয় ঐক্য না থাকায় দেশ অনেক পিছিয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকালের হতে পারে না বলে মনে করে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দাবি জানিয়েছেন দলের সিনিয়র নেতারা। তারা বলেছেন, পরবর্তী নির্বাচিত সরকার বাকি সংস্কার কাজ এগিয়ে নেবে। ভারতে বসে পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তারা। ইমরুল আহসানের রিপোর্ট। মানবাধিকার ও গণতন্ত্র শীর্ষক আলোচনায় বিএনপি নেতারা বলেন, তাদের 15 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। সব খাতকে ধ্বংস করে গেছে স্বৈরাচার শেখ হাসিনার সরকার। এমন মন্তব্য করে তারা বলেন, এজন্য প্রয়োজন সংস্কার। তবে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কারটুকুই করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। এই সরকার হলো সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয়, তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, সংস্কার শুরু করবে, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। পরাজিত ফ্যাসিবাদ দেশকে অস্থিতিশীল করতে নানামুখী চক্রান্ত করছে মন্তব্য করে সতর্কভাবে তা মোকাবেলার আহ্বান জানান বিএনপি নেতারা। এই সরকারের সময় অনেক দাবি নিয়ে হঠাৎ করে কিছু লোক দাবি আদায়ের জন্য সংগ্রামে নামছে। একটু গভীরভাবে দেখলে দেখা যায় যে পিছনে হচ্ছে ওই পতিত সরকারের লোকেরা, এবং তারা গ্রেপ্তার হচ্ছে। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের পক্ষে আন্দোলন, সেখানে যখন অ্যারেস্ট করা গেল, তখন দেখা গেল পতিত সরকারের লোকরা অ্যারেস্ট। অতএব তারা ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল হোতা যিনি বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু তার 2-1 দিনের মধ্যেই দেখা গেল সে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে এখন ষড়যন্ত্র করছে। এদিকে গণফোরামের কাউন্সিলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটাধিকার ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। এই প্রক্রিয়া যাতে সুস্থভাবে আমরা চালিয়ে নিতে পারি, সেই জন্য আমরা একসাথে কাজ করতে হবে। ভারত বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন আমির খসরু। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।
10 দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব। এই সফরে লন্ডনে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে। 10 দিনের সফর শেষে আগামী 11 ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। নির্বাচন নিয়ে অস্থিরতার কারণে ছাত্র জনতার রাষ্ট্র সংস্কারের দাবি পূরণ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় সরকার গঠন করে সংস্কার করলে বেশি টেকসই হবে। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট NDM আয়োজিত রাষ্ট্র সংস্কার বিষয়ক সভায় তারা এসব কথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্বাচনের আগে রাষ্ট্রকে সংস্কার ও শক্ত ভিত্তির উপর দাঁড় করানো নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মত লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন যুক্তিযুক্ত হবে না। আমাদের মধ্যে যে রেসলেস মাইন্ডগুলো আবার চারা দিয়ে উঠতেছে, আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কি করতে পারবো না, এটা এখন বিগ ইস্যু। প্রতিটা ওয়ালে ওয়ালে লেখা আছে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। নির্বাচন নিয়ে বিএনপির দাবির পক্ষে যুক্তি তুলে ধরে আমির খসরু বলেন, তাদের 31 দফায় অনেক দলের সংস্কার প্রস্তাবনা আছে। পলিটিক্যাল ডেমোক্রেটিক প্রসেসটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এরকম খালেদা যে একটা ভিশন 2030 দিয়েছে, যেখানে এই যে সংসদের 2টা চেম্বার হবে, 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সামগ্রিকভাবে সবকিছু এখানে আছে। যদি কিছু না থেকে থাকে আমরা বলেছি উই ক্যান অলসো ডিসকাস দ্যাট, আলোচনা করে আমরা সেটা আনা যাবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে শক্ত অবস্থান নেয়ার দাবি জানান কয়েকজন বক্তা। কিন্তু বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার মতো যে মিনিমাম কূটনৈতিক দক্ষতা ভারতের থাকার কথা ছিল, সেটি কিন্তু নেই। ছাত্র আন্দোলনকে নিয়ে, ইসকনকে নিয়ে যে ধরনের মিথ্যা নিউজ ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমাদের জবাব কি? নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। দিল্লি থেকে বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এদেশে যুগ যুগ ধরে হিন্দু মুসলমান সৌহার্দ্য আর সম্প্রীতি নিয়ে একসাথে বসবাস করছে, হঠাৎ করে ইসকন কেন এত আগ্রাসী তৎপরতা চালাচ্ছে প্রশ্ন রেখে রিজভী আহমেদ বলেন, এসব ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রকারীদের যে কোনো মূল্যে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা না দেওয়ার ভারতীয় ডাক্তারদের এমন ঘোষণা এদেশের মানুষের প্রতি তাদের বিদ্বেষ পোষণের অংশ বলে মনে করছেন বিএনপির এই নেতা। হঠাৎ যে সুযোগটা হয়েছে সেইটাকে নস্যাৎ করার জন্য পরিকল্পিত অপপ্রচার করছেন আপনার দিল্লির সাউথ ব্লক থেকে। আমি অপপ্রচারের কয়েকটা দেখলাম তাদের বিভিন্ন ইউটিউবে যে সার্জিক্যাল অপারেশন তারা করবে। তো ওরা কি মনে করে আমাদেরকে? আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা কি বলে যে আঙ্গুল চুষতে থাকবো? এটা আপনাদের ভুল ধারণা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িত ব্যক্তি যত বড়ই হোক না কেন তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। সকালে ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাইয়ের শহীদ পরিবারগুলোর মধ্যে অর্থ সহায়তার চেক বিতরণকালে তিনি একথা বলেন। ছাত্র জনতার হত্যাকারী কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আরও বলেন, কোনো শহীদ পরিবারকে টোকা দিলে ছাত্র জনতা তা সহ্য করবে না। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের 92 জন শহীদ পরিবারের মধ্যে আজ 55 জনের পরিবারকে 5 লাখ করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ মীর মুগ্ধের ভাই, জুলাই ফাউন্ডেশনের CEO মীর স্নিগ্ধ।
রক্তাক্ত ঘটনাগুলোর সাথে, হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে, ভিডিও ফুটেজ বা ছবি, সে যেই পরিচয়েরই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে ব্যবসায়ী নেতারা বলছেন, অবস্থার উন্নতি না হলে ধসের দিকে যাবে দেশের ব্যবসা বাণিজ্য। রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত ব্যবসায়িক সম্মেলনে এসব কথা বলেন তারা। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, শ্রমিকদের ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, যে বিষয়ে এখন সতর্ক সরকার। হাসানুল শাওনের রিপোর্ট। বেসরকারি খাতে প্রত্যাশা এবং প্রাধান্য বিষয়ে ঢাকা চেম্বারের আয়োজনে এই সম্মেলন, যাতে প্রায় সব বক্তাই উদ্বেগ জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এছাড়া অর্থনীতির স্বার্থে ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তারা। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এখানে আই এম সরি টু সে দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ বিন আ টোটাল ফেলিয়ার। এটা ওনাদেরকে মানতে হবে। ল অর্ডার সিচুয়েশনটাকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসা, এর কোনো বিকল্প নাই। শ্রমিকরা এখন জানে যে যাই কিছু করুক না কেন তাদেরকে কেউ গুলি করবে না বা কিছু করবে না এখন আর, যার কারণে এমন অবস্থা যে দাবি মানে যা আছে সবই তাকে মানতে হবে। ল অ্যান্ড অর্ডারটা তো আমার মনে হয় ইমিডিয়েটলি 30 ডে উই শুড পুট আ প্ল্যান টুগেদার। এটা না হলে ব্যবসায়ীদের জন্য একটা বড় বড় চ্যালেঞ্জ রয়ে যাবে। এটা এখন ফরেন ইনভেস্টরই হোক আর দেশি ইনভেস্টরই হোক। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। আমাদের যেহেতু শ্রমিকের বেসটা অনেক বড়, যারা এই নৈরাজ্যটা সৃষ্টি করার চেষ্টা করছেন, তারা রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে। বাট আই এম শিওর ইউ ক্যান সি a successive improvement of situations, and going forward I assure you that you will see better situations. অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ৩-৪ মাসেই দেশের সব ঠিক হয়ে যাবে এমনটা প্রত্যাশা করলে সেটা হবে উচ্চাশা। তবে সরকার চেষ্টা করছে বলে জানান তিনি। আপনারা তো হতাশ হবেন না। 15 বছরে যেটা হয়েছে, এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেবরা সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। এছাড়া দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমগুলো পরবর্তী রাজনৈতিক সরকারকে এগিয়ে নিতে হবে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সম্প্রতি আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় আইনজীবীদের আরও দায়বদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত নবীন আইনজীবীদের কার্যালয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি আলাদা করতে হবে। এজন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে। বিচারপতি অপসারণের ক্ষমতা এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ফিরে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। নবীন আইনজীবীদের সততার সঙ্গে কাজ করার পরামর্শ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক জ্বলন্ত উদাহরণ, তাই এ মেলবন্ধন কোনোভাবেই নষ্ট হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর কর্মী সভায় তিনি একথা বলেন। দেশবিরোধী ষড়যন্ত্রে সবাইকে সজাগ থাকার ও আহ্বান জানান তিনি। সাতক্ষীরা প্রতিনিধি SM জিন্নার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জীবন আহমেদ। দীর্ঘ 15 বছর পর সাতক্ষীরা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামের কর্মী সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ শুরু হওয়ার আগে কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। সমাবেশে জামায়াতের আমির বলেন, যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা পালিয়ে যায় না, স্বৈরাচার ফ্যাসিস্টরাই কেবল দেশ ছেড়ে অন্যত্র চলে যায়। আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই। দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না। দেশের প্রতি যাদের দায়বদ্ধতায় তারা যে কোনো সময় দেশকে খোদাফিজ বলতে পারে। ষড়যন্ত্র অব্যাহত আছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে দেশে কোনো নৈরাজ্য তৈরি হতে না পারে। আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না, কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে।
এই স্বপ্নের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে। কোনো স্বপ্নকে মাটিতে নামতে দেওয়া যাবে না। আমরা এমন একটা দেশ চাই যে দেশে মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দির এবং মঠ পাহারা দেওয়ার দরকার, গির্জা পাহারা দেওয়া লাগবে না। সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে। সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। আগামীতে পূর্ণাঙ্গ পুলিশ কমিশনের পাশাপাশি পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কাজ করবে কমপ্লেক্স কমিশন বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য মোহাম্মদ গোলাম রসুল। রাজধানীর সেট আপ মিলনায়তনে হিউম্যানিটি ফাউন্ডেশন আয়োজিত পুলিশ সংস্কার বিষয়ে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিক ও সরকারের চাপ মুক্ত রাখতে পুলিশ বাহিনী ও সরকারের মাঝে কাজ করবে কমিশন। আর রাষ্ট্রের জবাবদিহিতা ছাড়া কেবল পুলিশের সংস্কার সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশের সাবেক আইজিপি নুরুল হুদা। দেশের পুলিশিংয়ের মান উন্নয়নে স্থায়ী কমিশন থাকা উচিত বলেও মত দেন তিনি। সাধারণ মানুষ মনে করেন বা ওনারা অভিযোগ করেন যে পুলিশ নিজেরা নিজেদের তদন্ত করে, তাতে করে নিরপেক্ষ তদন্ত হয় না, দোষীদের বিচার হয় না। তো এই জন্য আমরা ওই কমিশনের অধীনে আরেকটা সাব কমিটি থাকবে, যেটা হচ্ছে কমপ্লেন্টস কমিশন, যেখানে সাধারণ মানুষ তাদের অভিযোগ দিতে পারবে পুলিশের নির্দিষ্ট র্যাঙ্ক সম্পর্কে, এবং সেই কমিশন ইন্ডিপেন্ডেন্ট অনুসন্ধানকারী নিয়োগ করে বা টিম করে অনুসন্ধান করবে এবং মূল কমিশন সেটা ওভারসি করবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হয়েছেন আবু সালে আকন আর সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল। রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সাগর রুনি মিলনায়তনে নির্বাচনে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম.এ. আজিজ। ঘোষিত ফলাফল অনুযায়ী ডিআরইউর সভাপতি পদে ৮০১ ভোট পেয়ে জয়ী হন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আবু সালে আকন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সংবাদ সংস্থার মুরসালিন নোমানি পেয়েছেন ৪৯৬ ভোট। ডিআরইউ সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৭১ টেলিভিশনের শাহনাজ শারমিন পেয়েছেন ৩৬৪ ভোট। এর আগে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন প্রার্থী। এক মাস পর কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বিকেল ৫:৩০টার দিকে ৬০০ মেগাওয়াটের একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এক মাস আগে গত ৩১ অক্টোবর ১২০০ মেগাওয়াটের ওই ইউনিটের বিদ্যুৎ কেন্দ্রটি কয়লা সংকটে পড়লে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। গত বুধবার সকালে ইন্দোনেশিয়া থেকে একটি জাহাজে ৭০,০০০ মেট্রিক টন কয়লা আসার পর বিদ্যুৎ কেন্দ্রটির কয়লা সংকট কেটে ওঠে। কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা কোল পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান প্রকৌশলী সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘনা গ্রুপের আমদানি করা প্রথম কয়লার চালান এটি। কয়লার যোগান আসায় শনিবার ১২০০ মেগাওয়াটের ২ ইউনিটের এই বিদ্যুৎ কেন্দ্রের ১ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। রোববার ইন্দোনেশিয়া থেকে আরও ৬৬,০০০ মেট্রিক টন কয়লা নিয়ে আরেকটি জাহাজ পৌঁছবে। অস্থির বাজারকে ক্রেতাদের স্বস্তি দিতে কোটিপতি হন অফার দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার। কোম্পানির প্রধান কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে এই অফারের কথা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অফ ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশনস সোহেল কিবরিয়া, শোরুম বিভাগের পরিচালক মাহমুদুর রহমান খান, ডিলার চ্যানেলের পরিচালক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়া উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নতুন এই অফারের মাধ্যমে ক্রেতারা মিনিস্টারের ফ্রিজ, এসি, এলইডি টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই পাবেন স্ক্র্যাচ কার্ড, আর কার্ড খসে হয়ে যেতে পারেন কোটিপতি।
চট্টগ্রামে পিএইচপি কোরআনের আলোর অডিশন পর্ব শেষ হয়েছে। অডিশনে অংশ নিতে সকাল থেকে ভিড় করে অসংখ্য প্রতিযোগী। জমিয়াতুল ফালা মসজিদে চট্টগ্রামে 1000 মাদ্রাসা থেকে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে প্রায় 500 হাফেজ অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে 20 প্রতিযোগী ঢাকার মূল পর্বে অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পান। এদিকে সুনামগঞ্জে শেষ হয়েছে পিএইচপি কোরআনের আলোর অডিশন পর্ব। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা হাসানুজ্জামান। মূল প্রতিযোগিতার জন্য সারা দেশ থেকে কোরআনের হাফেজের মধ্য থেকে সেরাদের বাছাই করে ঢাকায় নিয়ে যাওয়া হবে। ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার দু দেশের সম্পর্ক নষ্ট করছে, পররাষ্ট্র উপদেষ্টা মিথ্যাচার উন্মোচনের আহ্বান। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ ব্যবসায়ীদের, নিয়ন্ত্রণের আশ্বাস 2 উপদেষ্টার। এ ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।